ব্যবসা বাণিজ্যের সংবাদ ও বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামী ব্যাংক তালিকাতে স্বাগত জানাচ্ছি আমি ইব্রাহিম পাঠান। বাংলাদেশ থেকে ৩৬ দেশে পাচার হচ্ছে টাকা, সবচেয়ে বেশি যাচ্ছে ১০ দেশে। নামমাত্র কর, অর্থের উৎস জানানোর বাধ্যবাধকতা না থাকা ও আইনি সুরক্ষার ঢালে টাকা পাচার করছে দুর্নীতিবাজরা। আর ৮০% অর্থ পাচার হচ্ছে আমদানি রপ্তানির আড়ালে। বিদেশি বাণিজ্যের মাধ্যমে টাকা পাচার ঠেকাতে কাস্টমসকে শক্তিশালী করার পরামর্শ দিয়েছেন অর্থনীতিবিদরা। আরিফুর রহমানের ধারাবাহিক প্রতিবেদনের আজ দেখুন দ্বিতীয় পর্ব। বাসিন্দা না হয়েও কানাডায় বাড়ির মালিক হওয়া সহজ। মোট দামের উপর কর দিতে হয় মাত্র ১৫%। জানাতে হয় না টাকার উৎস। আর তাই ক্রমাগত কানাডা হয়ে উঠছে দুর্নীতিবাজদের টাকা পাচারের পছন্দের গন্তব্য। কানাডার সরকারি সংস্থা ফিনট্রাকের তথ্য, এই মহামারীর মধ্যেও দেশটিতে গত এক বছরে ১,৫৮২টি টাকা পাচারের ঘটনা ঘটেছে। মূলত করছাড়, প্রশ্নবিহীন বিনিয়োগের অবাধ সুযোগের প্রলোভন দিয়ে উন্নয়নশীল দেশের টাকা নিজেদের অর্থনীতিতে নিতে আগ্রহী উন্নত দেশগুলো। অর্থ পাচারের খোঁজ খবর রাখে এমন সব বৈশ্বিক সংস্থার তথ্য উপাত্ত বলছে, বাংলাদেশ থেকে টাকা পাচার হয় বিশ্বের ৩৬টি দেশে। তবে সবচেয়ে বেশি হৃষ্টপুষ্ট হয়েছে 10টি দেশের অর্থনীতি। এই ডেভেলপড কান্ট্রিগুলি দেখা যায় যে আমরা যখন টাকা আমাদের দেশ থেকে যখন টাকা ওনাদের দেশে যায়, যেভাবে সোর্সটা তাদের আইডেন্টিফাই করা উচিত তারা সেইভাবে সোর্সটাকে এমফাসাইজ করে না, যার ফলে দেখা যায় যে টাকাটা তারা বিভিন্নভাবে এইটা ওই তাদের ইকোনমিতে বা লোকাল ইকোনমিকে বেনিফিট করবে দেখে তারা সেটাকে অ্যালাউ করে। আমদানিতে মূল্য বেশি দেখানো বা ওভার ইনভয়েসিং, রপ্তানিতে কম মূল্য দেখানো বা আন্ডার ইনভয়েসিং, আর হুন্ডি টাকা পাচারের জনপ্রিয় মাধ্যম। গ্লোবাল ফাইন্যান্সিয়াল ইন্টিগ্রিটি সহ বিভিন্ন সংস্থা বলছে প্রায় ৮০% অর্থ পাচার হয় এসবের মাধ্যমে। কিন্তু এই কৌশল প্রতিরোধে ব্যাংকের কিছু করার নেই, বরং যা করার করতে হবে কাস্টমসকেই, বলছেন অর্থনীতিবিদরা। কারণ একটা পণ্যের দাম ১০ টাকা না ১৫ টাকা, এটা কেউ ডেফিনেটলি বলতে পারবে না। যদি খুব গ্রস ভায়োলেশন হয়, সেটা হয়তো সরকারের যারা কাস্টমস ডিপার্টমেন্ট বিশেষ করে তারা কিন্তু সেটা ঠেকাতে পারে। তাদের একটা ভ্যালুয়েশন ইউনিট আছে, তারা সেটা করতে পারে। কিন্তু ব্যাংক ট্যাঙ্কের তো ভ্যালুয়েশন ইউনিট থাকে না, তাদের পক্ষে এই কাজ করা তাদের জন্য সম্ভব নয়। পরিমাণে অল্প হলেও টাকা পাচারের নতুন মাধ্যম হয়ে উঠছে বিভিন্ন অ্যাপস। সম্প্রতি বিগো লাইভ ও লাইকির মাধ্যমে প্রতি মাসে ১০০ কোটি টাকা পাচারের ঘটনাও সামনে এসেছে। পেমেন্ট গেটওয়েগুলোতে একটা কোড দেওয়া যায়, যেই কোড দিয়ে আপনি ট্রানজাকশনটা বন্ধ করতে পারেন। এই অ্যাপগুলোর ব্যাপারেও এই কোডটা যদি বসিয়ে দেওয়া যায়, তাহলে এই পেমেন্ট গেটওয়েতে আমাদের ক্রেডিট কার্ড ব্যবহার করা যাবে না। কিন্তু আমার যেটা ভয় হয়, ঢালাওভাবে অ্যাপের মধ্যে ইন অ্যাপ পারচেসটা বন্ধ করে দেন, তাহলে কিন্তু একটা মুশকিল হয়ে যাবে। সো এই কাজটা আমাদের কিন্তু খুব সতর্কতার সাথে করতে হবে। দেশ উন্নত হচ্ছে, বাড়ছে জীবনযাত্রার মান, তবু কেন বাড়ছে টাকা পাচার? এমন প্রশ্নের উত্তর হিসেবে ৫ কারণকে সামনে এনেছেন বিশ্লেষকরা। বলছেন, বিনিয়োগের পরিবেশের অভাব, রাজনৈতিক অস্থিতিশীলতার শঙ্কা, রাষ্ট্রীয় সংস্থাগুলোর দুর্বল নজরদারি, আইনের শাসনের ঘাটতি এবং বেপরোয়া দুর্নীতির ফলাফল অর্থ পাচার। আরিফুর রহমান, ডিবিসি নিউজ, ঢাকা। উচ্চ আদালতের নির্দেশে গেল ৩ মাস ধরে এলপিজির খুচরা দর ঠিক করে দিচ্ছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বিইআরসি। সর্বশেষ দর অনুযায়ী ১২ কেজি ওজনের একটি সিলিন্ডারের গ্রাহক পর্যায়ে মূল্য ৮৪২ টাকা। কিন্তু কোথাও এই দরে এলপিজি পাওয়া যাচ্ছে না, ফলে বাড়তি দরে রান্নার এই জ্বালানি কিনতে বাধ্য হচ্ছেন সারা দেশের লাখ লাখ গ্রাহক। এসব নিয়ে আমাদের আজকের আলোচনা। সিলিন্ডার গ্যাসের দাম, সব পক্ষই অসন্তুষ্ট কেন? এ বিষয়ে আলোচনা এখন যুক্ত হচ্ছেন বসুন্ধরা এলপিজির বিক্রয় বিভাগের প্রধান জাকারিয়া জালাল। জাকারিয়া জালাল, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আলোচনায়। এই যে বিবাদ, এটি কিন্তু বেশ কমাস ধরে চলছে। বিইআরসি যখন দর বেঁধে দেয়, শুরু থেকে আপনারা সেই দরে এলপিজি বিক্রি করতে পারছেন না, কেন পারছেন না? সমস্যাটা কোথায়? ধন্যবাদ ইব্রাহিম ভাই, ধন্যবাদ ডিবিসি কে আজকে প্রোগ্রামে আমাকে স্বাগত জানানোর জন্য। প্রথমত আসলে যে ব্যাপারটা আপনি প্রশ্ন করেছেন যে আসলে কেন পারছি না, এই ব্যাপারগুলোর জন্য আমাদের যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট জায়গায় যেতে হবে, সেটা হচ্ছে যে বাস্তবতার সাথে একটি পার্থক্য দেখতে পাচ্ছি আমরা। মানে আমরা যেভাবে প্রোডাক্ট আনছি, যেভাবে প্রোডাক্টটা বিক্রি করছি, সেই ব্যাপারে কিছু জিনিস মিসিং আমাদের বিআরসি প্রাইসিং এর মধ্যে থেকেই যাচ্ছে।
এবং এই থেকে যাওয়ার কারণে কিন্তু এই গ্যাপটা তৈরি হয়ে যাচ্ছে এবং আমরা ওই প্রাইসে বিক্রি করতে পারছি না, আমরা অপারগ হয়ে যাচ্ছি। এবং আরো কিছু ব্যাপার আছে, যদিও আমরা বিআরসি কে আমাদের বিআরসি যে গণশুনানি হয়েছিল সেখানে আমাদের পক্ষ থেকে অনেকগুলো পয়েন্টকে আমরা হাইলাইট করেছিলাম, সেই পয়েন্টকে পুরোপুরি ভাবে কনসিডার করা হয়নি এবং যার বদৌলতে কিন্তু আজকে এই পার্থক্যটা তৈরি হয়ে আছে বলে আমি মনে করি। এটাই আমি মনে করি প্রথম কোথায় কোথায় আপনাদের যে হিসাব সেখানে গরমিল তৈরি হয়েছে? দেখুন, আমাদের সবচেয়ে বড় হিসাব যেটা হয়েছে যে এই একটা এলপিজি ইন্ডাস্ট্রিতে কিন্তু বিনিয়োগের পরিমাণটা 27টা কোম্পানি, আপনি জানেন 27টা কোম্পানি বর্তমানে কাজ করছে, 20 জন 21টা কোম্পানি আমদানি করছে, 21টা কোম্পানি 21টা স্কেলে বিনিয়োগ করেছে। তা আমরা এটা এটা ইটস রিয়েলি ডিফিকাল্ট টু মেক একটা অ্যাভারেজ, কারণ ইউ ক্যানট মেক অ্যাভারেজ, কারণ অ্যাভারেজ করবেন যখন তখন অ্যাভারেজের তলানির দিকে যারা আছে দে উইল নট বি এবল টু সার্ভাইভ, বাট দে হ্যাভ ইনভেস্টেড। তো এই জায়গাটা কিন্তু একটা ব্যাপার আছে। তো এখানে অ্যাভারেজ করার কোনো অবকাশ নেই। আমরা চেয়েছিলাম যে সবচেয়ে যে ছোট তারও যাতে স্বার্থ সংশ্লিষ্ট থাকে, কারণ সেও তো বিনিয়োগ করেছে 100 কোটি টাকা। তো সুতরাং এই জায়গাটাতে আসলে যখন এই ছোট কোম্পানিকেও রাখতে পারছেন না, কারণ তাকে আপনি তো সরকারি লাইসেন্স দিয়েছেন, আবার সেও তো সরকারের টাকা ব্যাংকের টাকা দিয়েই তো বিনিয়োগ করেছে, তো সেখানে কিন্তু তার স্বার্থ সংরক্ষিত হতে পারছে না। আবার বড়দের ক্ষেত্রে সমস্যা হয়ে যাচ্ছে, যখন বেশি বড়দের ক্ষেত্রে তখন আবার আপনাদের মাধ্যমে অনেকে আবার বলবে যে সিন্ডিকেশনের ব্যাপার আসছে। তো ইটস রিয়েলি ডিফিকাল্ট। তো এই জায়গাটাতে খুবই কঠিন একটা চ্যালেঞ্জ আছে যে আসলে একটা প্রাইসে ফিক্সড আপ করা, যেটা এমআরপি বলে থাকছি আমরা, সেই এমআরপিটা কিন্তু আসলে করাটা খুব ডিফিকাল্ট হয়ে যায় এই কনটেক্সটে। জি, জাকারিয়া জালাল, একটি বিষয় যে আপনারা দুদিন আগে একটি সংবাদ সম্মেলন করেছেন, সেখানে আপনারা আপনাদের যুক্তি উপস্থাপন করেছেন, যেখানে দেখা যাচ্ছে যে বিআরসির সঙ্গে আপনাদের যে পরিচালনের যে খরচ সেখানে প্রায় 250 টাকার মতো একটি পার্থক্য তৈরি হয়। বিআরসি কিন্তু বিভিন্নভাবে বলার চেষ্টা করেছে, বলছেও যে এই খরচগুলো আপনারা কমাতে পারেন, বিশেষ করে যখন এলপিজি আপনারা জাহাজে করে বাংলাদেশে নিয়ে আসেন, সেখানে একসাথে বড় জাহাজে করে অনেক এলপিজি আনলে সেখানে পরিবহন খরচ কমে যায়, বড় একটি খরচ কিন্তু এখানেই হয়ে যায়, আপনারা বলছেন সেটি। তাহলে খরচ কমানোর সুযোগ থাকা সত্ত্বেও আপনারা কেন খরচ কমাচ্ছেন না? গ্রাহককে কেন আপনারা তাহলে কষ্ট দিচ্ছেন? ভেরি গুড কোশ্চেন। প্রথমত আমি আপনাকে বলি যে আমাদের যে সাংবাদিক সম্মেলন আমরা যেটা দেখিয়েছি, একটা ইম্পর্টেন্ট জিনিস আপনাকে বলি, বিআরসি কিন্তু সরকারি যে বিপিসি সেটার প্রাইস ফিক্স করে দিয়েছে, আমাদের প্রাইস ফিক্স করে দিয়েছে। এখন বিআরসি যে সরকারের প্রাইসে যে প্রাইসটি ফিক্স করলো, সেখানে যে পরিবেশক এবং রিটেল পর্যায়ে যাদেরকে যে একটা অ্যামাউন্ট ধরলো, তার চেয়ে কেন কম বেসরকারি পরিবেশকদের ধরলো? এটা কি আপনাদের কোনো আনসার আছে? এখানে তো 60 টাকার মতো গ্যাপ আছে। আপনি যদি আমাদের সংবাদ সম্মেলনের এটা দেখেন, সেখানে আমি স্পষ্ট দেখাতে পারবো এবং আপনিও সেটা দেখতে পারবেন, বিআরসির ওয়েবসাইটে আছে। সরকারি পরিবেশকদের জন্য দেওয়া হলো 50 টাকা, বেসরকারি পরিবেশকদের জন্য দেওয়া হলো 24 টাকা, সরকারি রিটেলারদের জন্য দেওয়া হলো 80 টাকা, বেসরকারি রিটেলারদের জন্য দেওয়া হলো 27 টাকা। তাহলে এইখানে 60 টাকা কেন কম? এটা তো কোনো মানে এটার আনসার কি? দেয়ার ইজ নো আনসার অফ ইট, নাম্বার 1। না, আমরা যে টাকাগুলোর কথা বলছি সেটা আমি আপনাকে বলছি। নাম্বার 2 হচ্ছে যেটা আপনারা দেখেছেন যে সিলিন্ডার ডিপ্রিসিয়েশনের কস্ট বলা হয়েছে যে 20 বছরে, অথচ 20 পরিবেশ অধিদপ্তরের আইন আছে 10 বছরের মধ্যে সিলিন্ডার ডিপ্রিসিয়েট করতে হবে। তো সেখানেও তো আমাদের একটা টাকা। জি, তার মানে আপনারা বলতে চেষ্টা করছেন যে সরকারি কোম্পানি এবং বেসরকারি কোম্পানির মধ্যে যে পরিচালনার যে খরচ ধরা হয়েছে সেখানে এক ধরনের বৈষম্য করা হয়েছে। কিন্তু একটি বিষয় যে আবারও সামনের মাসে কিন্তু আরেকটি গণশুনানির আয়োজন আছে আমরা জানি। যদি বিআরসির সঙ্গে এই দরে আপনাদের মত ঠিক নয়, আবার আপনারা বলছেন আপনাদের মানতে হবে, তৃতীয় পক্ষের দ্বারা এই খরচগুলো কেন নির্ধারণ করছেন না? তাহলে তো সেটি একটি যৌক্তিক ভিত্তি দাঁড়ায়। তৃতীয় পক্ষ বলতে আসলে আপনি কোন পক্ষকে বোঝাচ্ছেন? আমার একটু পরিষ্কার, আপনি যদি একটু পরিষ্কার করে বলতেন আমাকে যে তৃতীয় পক্ষ আসলে কি বোঝাতে চাচ্ছেন। বাট যে জিনিসটা আমরা বুঝি সেটা হচ্ছে যে আমরা আমাদের সমস্ত খরচ, আমাদের অডিটেড ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট থেকে শুরু করে সবকিছুই আমরা বিআরসি কে জমা দিয়েছি এবং বিআরসি সেখানে এবার আমরা দ্বিতীয়বার জমা দিয়েছি। আশা করি এই শুনানিতে সমস্ত জিনিসগুলা কনসিডার করা হবে। এই 7 এবং 8 তারিখের শুনানিতে আবার আমরা যাব, সেখানে আমরা জিনিসগুলো দেখবো। আর তৃতীয় পক্ষ যে ব্যাপারগুলো বলছেন, আপনারা তো যে কেউ এই নিরীক্ষিত ডকুমেন্টগুলো দেখতে পারেন, এগুলো তো ওপেন। সেই জায়গাগুলোতে আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে ইউ ক্যান আস্ক, আমরাও আসি আপনাদের সাথে কথা বলি, আমরা তো মিডিয়াতে আমরা আসি, সুতরাং এগুলো নিয়ে আলোচনা করা যেতে পারে। জি, জাকারিয়া জালাল, আসলে যেভাবেই হোক এই যে বিবাদমান অবস্থা, এটি থেকে গ্রাহক মুক্তি চায় এবং তারা আসলে স্বল্প মূল্যে সহজলভ্যে এলপিজি পেতে চায়। অসংখ্য ধন্যবাদ আজকে টালিখাতায় যুক্ত হওয়ার জন্য। আমাদের আলোচনার সময় ফুরিয়ে এসেছে। ভালো থাকবেন। ধন্যবাদ। প্রস্তাবিত বাজেটে মেহনতি মানুষের চাওয়া পাওয়ার কোনো প্রতিফলন নেই, উপেক্ষা করা হয়েছে করোনায় ক্ষতিগ্রস্ত মানুষদেরকেও। সামাজিক সুরক্ষা নিয়ে অর্থমন্ত্রী নানা অঙ্ক দেখালো তা মূলত শুভঙ্করের ফাঁকি। সিপিডি অক্সফাম আয়োজিত এক অনলাইন আলোচনায় 2021-22 অর্থ বছরের প্রস্তাবিত বাজেটকে এভাবেই মূল্যায়ন করেছেন আলোচকরা। সিপিডির গবেষণা বলা হয়
করোনার প্রথম ধাক্কায় অপ্রাতিষ্ঠানিক খাতের ৬২% মানুষ বেকার হন। পরে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলেও এদের সবাই কাজে ফিরতে পারেননি। দ্বিতীয় ধাক্কায় আবারও চাকরি হারান বিপুল সংখ্যক মানুষ, কিন্তু বাজেটে এসব মানুষের সংকটকে পুরোপুরি অস্বীকার করা হয়েছে। ব্যবসায়ী নেতারা বলেন, সরকার কর্মসংস্থান সৃষ্টির কথা বললেও বাজেটে সুস্পষ্ট কোনো দিক নির্দেশনা নেই। এসব বিচারে করোনাকালীন নতুন বাজেটকে গতানুগতিক এবং দায়সারা বলেও মন্তব্য বিশিষ্টজনদের। সরকারের খাত হলো আমাদের যেই সঞ্চয়পত্র আছে সেই সঞ্চয়পত্র যে প্রোগ্রাম, যেটা আমি বললাম পেনশন সঞ্চয়পত্রের এইগুলো যে পদক্ষেপ সেগুলো আমরা গতানুগতিক যে নতুন করে যারা দরিদ্র হয়েছে বলার সুযোগ দেওয়ার জন্য সবাইকে আমি আমার স্থানীয় পর্যায়ের যে বাস্তবতা এটাকে মাথায় নেওয়া উচিত এবং একই সাথে নতুন ভাবে যারা দরিদ্র হয়েছেন তাদেরকে কিন্তু আমাদের গ্রহণ করতে হবে। কর্পোরেট ট্যাক্স যে কমালো, দিস শুড হ্যাভ বিন লিঙ্কড টু জব রিটেনশন এন্ড জব ক্রিয়েশন। আমি যদি নতুন করে জব ক্রিয়েট করতে পারি, আমি কারোকে ছাঁটাই করিনি, হ্যাঁ, আপনি আমাকে তখন 2.5% দেন, কর্পোরেট ট্যাক্স রিডাকশন দেন। এই দারিদ্রদেরকে তাদের কোনো প্রণোদনার আওতায় নিয়ে আসা বা তাদের কর্মসংস্থান সৃষ্টি করার যে উদ্যোগটা বাজেটে থাকা দরকার ছিল, সেটা আসলে আমরা বাজেটে দেখতে পাইনি। বাজেটকে ব্যবসা বান্ধব বলা হয়েছে, কিন্তু আসলে এই বাজেট ব্যবসা বান্ধব নাকি লুণ্ঠন বান্ধব সেটাও আমাদের কাছে একটা প্রশ্ন। বাজেটে সামাজিক নিরাপত্তা ও কর্মসংস্থান নিয়ে সিপিডি ও অক্সফামের ভার্চুয়াল সংলাপটি এখনো চলছে, আমরা একটু দেখে আসি সেখান থেকে। তারা কিন্তু এই ধরনের বেসরকারি কোনো পরিসংখ্যান বা উদ্যোগকে তারা সহজে মেনে নিতে চান না। আমি আমার বাজেট বক্তৃতায় এই বিষয়টাকে উল্লেখ করার চেষ্টা করেছিলাম, কিন্তু সময় হয়ে বলতে পারিনি। আমিও ফারিদের সাথে একমত। যদি নাই মনে করেন যে এটা কোনো এদের পরিসংখ্যানে কোনো ভিত্তি আছে অথবা এটা ত্রুটিপূর্ণ, তাহলে পরিসংখ্যান ব্যুরো কেন এই সময়কালে এই কি বলে, যদিও পরিসংখ্যান ব্যুরোর ফাইন্ডিং সবসময় গ্রহণযোগ্য হবে এমন মনে করার কোনো কারণ নেই, কিন্তু তারপরেও যেহেতু সেটাই বেসিস, সমস্ত বিদেশি এজেন্সি থেকে শুরু করে আমাদের যে সমস্ত বেসরকারি প্রতিষ্ঠানগুলো রয়েছে তারাও তার উপর নির্ভর করে, আমি মনে করি যে পরিসংখ্যান ব্যুরো এটা করার প্রয়োজন ছিল। এবং এই ধরনের যখন কেউ বলেন যে আমি এদের প্রত্যেকে দেখেছি যে আমরা এগুলোর সাথে একমত নই, আমি মনে করি সঠিকভাবে বলেন না। ইসলাম ব্যাংক টালিখাতে এই পর্যায়ে একটা বিরতি নিচ্ছি, সঙ্গে থাকুন। আবারও স্বাগত জানাচ্ছি ব্যবসা বাণিজ্যের সংবাদে বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আজ ইসলামী ব্যাংক টালিখাতায়। বাংলাদেশের বাজারে ক্রমাগত বাড়ছে ভারতের রপ্তানি। চলতি বছরের প্রথম 3 মাসের হিসাবে হংকংকে টপকে দেশটির চতুর্থ রপ্তানি গন্তব্য এখন বাংলাদেশ। হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে এই তথ্য জানা গেছে। জানুয়ারি মার্চে বাংলাদেশে $316 কোটি পণ্য রপ্তানি করেছে ভারতের ব্যবসায়ীরা, যা এর আগের বছরের একই সময়ের তুলনায় 46% বেশি। এদেশে সবচেয়ে বেশি আমদানি হয় ভারতের কৃষিপণ্য। এছাড়া প্রতিবেশী দেশটির কাছ থেকে বিপুল পরিমাণে জ্বালানি পণ্য কেনে বাংলাদেশ। ভারতের রপ্তানিকারকদের সংগঠন FIEO জানিয়েছে, মহামারীর মধ্যে অন্যান্য দেশের চেয়ে বাংলাদেশের সাথে বিদেশি বাণিজ্য তুলনামূলক কম ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়াও বাংলাদেশিদের কাছে ভারতীয় পণ্যের গ্রহণযোগ্যতার কারণে দিন দিন রপ্তানি বাড়ছে। পরিসংখ্যান অনুযায়ী ভারতের রপ্তানি বাজারের তালিকায় শীর্ষ অবস্থানে আছে মার্কিন যুক্তরাষ্ট্র, চীন এবং সংযুক্ত আরব আমিরাত, এরপরই আছে বাংলাদেশ। চলতি বছরের প্রথম 5 মাস জানুয়ারি থেকে মে পর্যন্ত চাকরি নিয়ে বিভিন্ন দেশে পাড়ি দিয়েছেন 1,95,240 বাংলাদেশি। তবে এসব কর্মীর 74% গিয়েছেন সৌদি আরবে। জনশক্তি কর্মসংস্থানের প্রশিক্ষণ ব্যুরো BMETর হিসাবে গত 5 মাসে চাকরি নিয়ে দেশটিতে গিয়েছেন 1,44,394 জন বাংলাদেশি কর্মী, যার মধ্যে নারী কর্মী 18,437। এরপর সবচেয়ে বেশি কর্মী গেছেন মধ্যপ্রাচ্যের আরেক দেশ ওমানে। গত 5 মাসে দেশটিতে গিয়েছেন 19,042 জন বাংলাদেশি, যার মধ্যে নারী কর্মী ছিলেন 3,667 জন। একই সময়ে সিঙ্গাপুরে গেছেন 12,139 জন বাংলাদেশি, আর জর্ডানে গেছেন 5,332 জন। জর্ডানে পাড়ি দেওয়া কর্মীদের মধ্যে 5,219 জনই নারী কর্মী। এছাড়া মধ্যপ্রাচ্যের অন্য 2 শ্রমবাজার সংযুক্ত আরব আমিরাতে 4,633 ও কাতারে 2,018 জন বাংলাদেশি কর্মী গেছেন গত 5 মাসে। কোভিড-19-এর কারণে গত বছর বাংলাদেশের নতুন কর্মী পাঠানো প্রায় বন্ধই ছিল।
ব্যাংকের লেনদেন সময় আরও আধা ঘন্টা বেড়েছে। আজ থেকে ব্যাংকের লেনদেন হবে সকাল 10টা থেকে বিকেল 3:30 পর্যন্ত। বাংলাদেশ ব্যাংক গতকাল এক প্রজ্ঞাপনে তথ্য জানিয়েছে। করোনা সংক্রমণ ঠেকাতে চলমান বিধিনিষেধের মেয়াদ আগামী 15 জুলাই পর্যন্ত বাড়িয়েছে সরকার। সরকারের এই সিদ্ধান্তের পরই ব্যাংক লেনদেনের সময় আরও 30 মিনিট বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। প্রজ্ঞাপনে বলা হচ্ছে, আজ থেকে ব্যাংকের লেনদেন চলবে সকাল 10টা থেকে 3:30 পর্যন্ত। এরপর লেনদেন পরবর্তী কার্যক্রমের জন্য ব্যাংক খোলা থাকবে বিকেল 5টা পর্যন্ত। করোনা দুর্যোগের কথা মাথায় রেখে এবারই প্রথম অ্যাপের মাধ্যমে হাড়িভাঙা আম বিক্রির উদ্যোগ নিয়েছে কৃষি বিপণন অধিদপ্তর। এছাড়া রংপুর নগরীতে করা হবে ক্রয় ও বিক্রয় পয়েন্ট। ফলে খুব সহজে আম বেচাকেনা করতে পারবেন বাগানি ও আম ব্যবসায়ীরা। 20 জুন বাজারে আসবে হাড়িভাঙা আম। বিপণন নিশ্চিত করতে সব ধরনের প্রস্তুতি নিয়েছে স্থানীয় প্রশাসন। করোনা সংক্রমণ বেড়ে চলায় প্রথমবার অ্যাপের মাধ্যমে হাড়িভাঙা বিক্রির উদ্যোগ নেওয়া হয়েছে। কৃষি বিপণন অধিদপ্তর জানিয়েছে, সদাই ও সদাই উদ্যোক্তা এই দুটি অ্যাপের মাধ্যমে সরাসরি আম কিনতে ও বেচতে পারবেন ক্রেতা বিক্রেতারা। তো কৃষকের পণ্য যেন অবিকৃত না থাকে সেই সমস্যা দূর করার জন্যই কৃষি বিপণন অধিদপ্তর কর্তৃক অনলাইন যে বিপণন ব্যবস্থা বাংলাদেশে চালু আছে তারই সাথে একটি মাত্রা যোগ হলো সদাই অ্যাপস। এছাড়া এবার প্রথমবার রংপুর নগরীর লালবাগে একটি ক্রয় বিক্রয় কেন্দ্র খুলবে কৃষি বিপণন অধিদপ্তর। এরই মধ্যে বাগানি ও ব্যবসায়ীদের সাথে মতবিনিময় করে সব প্রস্তুতি শেষ করেছে তারা। আউটলেটটা দিলে হবে কি যে তাদের পাইকার না খুঁজলেও চলবে। এটা কৃষি বিপণন অধিদপ্তরের সৃষ্টিকৃত একজন উদ্যোক্তা, এই উদ্যোক্তার মাধ্যমে আমটা বিক্রি হবে। বাইরে থেকে আসা ব্যবসায়ীদের কোয়ারেন্টাইন নিশ্চিত করা সহ ঢাকা সহ সারা দেশে হাড়িভাঙা সরবরাহ করতে প্রশাসনের পক্ষ থেকেও সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। ভাঙা সেই রাস্তাগুলো অলরেডি নির্মাণের কাজ চলছে, মানে সংস্কারের কাজ চলছে। অন্তত তারা যেন এই বর্ষা মৌসুমে যে ট্রাকে করে বা পরিবহন যেন সমস্যা না হয়। আর আমরা বিআরটিসির সাথে যোগাযোগ করেছি। এবছর 200 কোটি টাকার হাড়িভাঙা আম বিক্রির লক্ষ্য ধরা হয়েছে। করোনার কারণে বাগানীরা যাতে কোনো রকম ক্ষতির মুখে না পড়েন সেদিকে লক্ষ্য রেখে হেল্পলাইন চালু থাকবে। নাজমুল ইসলাম নিশাত, ডিবিসি নিউজ, রংপুর। এবারে জানিয়ে দেব ঢাকার পুঁজিবাজারের লেনদেনের সর্বশেষ পরিস্থিতি। ঢাকার বাজারে আজকে সবগুলো সূচকে ঊর্ধ্বমুখী প্রবণতায় আমরা চলছে দেখতে পাচ্ছি। প্রধান সূচক ডিএসসি এক্সে এখন পর্যন্ত 25 পয়েন্ট যোগ হয়েছে, অবস্থান করছে 6076 পয়েন্টে। অপর দুই সূচক ডিএসসিএস এবং ডিএস30 এই দুটিও ঊর্ধ্বমুখী। ঢাকার বাজারে আজকে এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে 1097 কোটি টাকা লেনদেন হয়েছে এবং হাত বদল হওয়া শেয়ারগুলোর মধ্যে দাম বেড়েছে 137টির, কমেছে 182টির, অপরিবর্তিত আছে 53টি কোম্পানির শেয়ারের দর। এবার একটু টপ 20 শেয়ারের পরিস্থিতি দেখে নিতে চাই। বিবিধ খাতের প্রতিষ্ঠান বেক্সিমকো 1 নম্বরে আছে, 96.5 টাকায় লেনদেন হচ্ছে কোম্পানিটির শেয়ার। 2 নম্বরে আছে পায়োনিয়ার্স ইন্স্যুরেন্স, এই কোম্পানিটির শেয়ার হাত বদল হচ্ছে 292 টাকা। আমরা পুরোপুরি দেখতে পাচ্ছি না বিষয়টি, এবং এখন পর্যন্ত কোম্পানির লেনদেন হয়েছে 38 কোটি টাকা লেনদেন হয়েছে। 3 নম্বরে আছে অরিয়ন ফার্মা, 4 নম্বরে আছে ন্যাশনাল পলিমার এবং 5 নম্বরে আমরা দেখতে পাচ্ছি পাওয়ার গ্রিড কোম্পানি বাংলাদেশ, সেটি বিদ্যুৎ খাতের প্রতিষ্ঠান। 6 নম্বরেও সামিট পাওয়ার বিদ্যুৎ খাতের প্রতিষ্ঠান। ইসলামিক নিউজের তালিকা আজ এই পর্যন্ত, সঙ্গে থাকুন।